নমস্কার, আমি বিশ্বজিৎ। নতুন অতিথি নিয়ে পডকাস্ট এন্ড মোর আমাদের পডকাস্ট প্ল্যাটফর্মে আমাদের নানান অতিথিরা আসেন, নানান বিষয়তে কথা হয়, আড্ডা চলে, নানান নতুন নতুন তথ্য আমরা জানতে পারি। তার সাথে সাথে আপনাদের সেই তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আর নিছক আড্ডার ছলেই কিন্তু আমাদের পুরো পর্বগুলো চলতে থাকে। ঠিক সেভাবেই আজকে আরো এক নতুন অতিথিকে পেয়েছি এবং আমাদের খুব পরিচিত মুখ, পরিচিত মানুষ, আমার ভীষণ প্রিয় কাছের মানুষ, অরিত্র। নমস্কার অরিত্রর সাথে আজকে আমরা কথা বলবো, কাজ নিয়ে কথা বলবো, চারপাশে যা ঘটছে সেসব নিয়ে কথা বলবো এবং আমাদের আড্ডা চলবে গোটা পর্ব জুড়ে। তো অবশ্যই সাথে থাকবেন, পুরো এপিসোডটা আমাদের সাথে দেখতে থাকবেন। ইনফ্লুয়েন্সার এই শব্দটা এখন খুব চলছে। আরে ইনফ্লুয়েন্সার শব্দটা নিয়ে আমার কোনো আপত্তিও নেই, আমার কোনো আলাদা তার প্রতি ভালোবাসাও নেই। আমার ক্রিয়েটার শব্দটা নিয়ে অনেক বেশি পছন্দ। আমি এবং আমার বন্ধু বান্ধব যারা আমরা সবাই বিভিন্ন রকমের কাজ করছি ক্রিয়েটিভ, এই ক্রিয়েটার শব্দটা আমার মনে হয় অনেক বেশি অ্যাপ্লিকেবল। কারণ ইনফ্লুয়েন্স তো মানুষ মাদকের দ্বারাও হয়, ইনফ্লুয়েন্স তো মানুষ ওষুধের দ্বারাও হয়, ইনফ্লুয়েন্স তো মানুষ ভুল রাজনীতির দ্বারা হয়, ইনফ্লুয়েন্স মানুষ ধর্মযাজকদের দ্বারা হয়, টেররিজমের দ্বারাও ইনফ্লুয়েন্স হয়। তো ইনফ্লুয়েন্সার কথাটার আমার মনে হয় ওজন কম, ক্রিয়েটার কথাটার ওজন বেশি। আমি ক্রিয়েটারের পক্ষে, ওই ইনফ্লুয়েন্সারের পক্ষে নই। কারণ ছোটবেলায় আমার বাবা মা বা আমার সমাজে বা আমার পরিবারের লোকজন, বন্ধু বান্ধব, এরা আমায় ইনফ্লুয়েন্স করেছে কোনটা বেছে নেব জীবনে। তার অনেক কিছুই আমি শুনিনি, সুতরাং আমি ইনফ্লুয়েন্স হইনি। আমি মোটেই বাধ্য ছেলে ছিলাম না। আমার বাড়ির যে ধারা সরকারি চাকরি করার, তার ধারে পাশেও আমি নেই। কোনো নিয়ম আমি মানতে রাজি নই, আমি ভীষণ নিয়ম মানতে বিশ্বাসী। তো এইসব জায়গায় দাঁড়িয়ে আমি কেন ইনফ্লুয়েন্সার? আমি তো ব্যাড ইনফ্লুয়েন্স। আমি ইনফ্লুয়েন্সার নই, আমি ব্যাড ইনফ্লুয়েন্সার হলে ব্যাড ইনফ্লুয়েন্সার, কিন্তু ক্রিয়েটার হলে ভালো হওয়ার চেষ্টায় আছি। বেশ, তো তুমি ক্রিয়েট করছো এবং সেই ক্রিয়েশনস গুলো মানুষকে ইনফ্লুয়েন্স করছে, এইভাবে ধরা যেতে পারে। এটা মানে এটা কোনো শেষ নেই, এটা লুপ। ইনফ্লুয়েন্সার ক্রিয়েট করছে, ক্রিয়েটার ইনফ্লুয়েন্স করছে, এই তর্কে ঢুকে লাভ নেই, সময় নষ্ট। আমরা সময় নষ্ট করবো বলেই জানি বুঝতে পেরেছি, কিন্তু এইটার পেছনে সময় নষ্ট করে লাভ নেই। হ্যাঁ, তো তুমি যে ক্রিয়েট করছো, ক্রিয়েট করাটা তো তুমি হয়তো কিছু বছর করছো, তার আগে তো তুমি নেপথ্যের একটা কাজের মধ্যে ছিলে। আমার মনে হয় আমি ক্লাস 4-5 থেকে ক্রিয়েট করছি। আচ্ছা, একটু বলো না তোমার এই জার্নিটা, বলো না সবার জন্য। 4-5 থেকে কেন ক্রিয়েট করছি? কারণ আমাদের তখন ওই হাতের কাজ জিপিডব্লিউ আইসিসিতে এসে লেখা ছিল, আমাদের বাড়িতে খুব কড়াকড়ি ছিল যে প্রতি রবিবার একটা করে বাংলা রচনা আর একটা ইংরেজি রচনা লিখতেই হবে, না হলে খেলতে যেতে পারবে না। আমার কাছে প্রায়োরিটি ছিল খেলাটা, তাই আমি লেখাটা করতাম। এবার দেখা গেল যে ওই লেখাটা ইয়ে করে আমি বেশ পয়সা রোজগার করতে পারি, মানে তখন না, পরের বয়স। আমি বরাবরই লেখাতে বিশ্বাসী, আমি লেখকে বিশ্বাসী। আমার সব থেকে প্রিয় লেখক সৈয়দ মুজতবা আলী। তার মুচমুচে যে স্বাদ, তার যে পৃথিবী ঘোরার, তার যে জীবন দর্শন। আরো একটা লোক আছে শিবরাম চক্রবর্তী। আমি বরাবরই লেখকে বিশ্বাস থেকেছি। মনোফুল, বিভূতিভূষণ বাবু, মানে দুই বিভূতিভূষণ, তারাশঙ্কর, তারপরে শক্তি, সুনীল, শীর্ষেন্দু। তো আমার বড় হওয়ার সাথে আমি ওনাদের পড়তে গেছি, কিন্তু এরা তো বহুদিন ধরেই লেখালেখি করছে। আমি রবীন্দ্রনাথে যাব না, কারণ ওটা একটা সমুদ্র, তো ওইখানে সাঁতার কাটার আমার ক্ষমতা নেই। যেটুকুনি স্কুলে পড়েছি, যেটুকুনি গান শুনেছি, ওই দিয়েই রবীন্দ্রনাথ আমার জন্য ঠিক আছে। আমি গভীরে গেলে হারিয়ে যেতে পারি, সেটা আমার একটা ভয় আছে। তো আমার রবীন্দ্রনাথের গান অনেক বেশি কাছে লাগে। সেটাও তো ক্রিয়েশন, উনিও তো ক্রিয়েটার, উনিও তো ইনফ্লুয়েন্স করে দেয়। তো এই শব্দ দুটো ছিলই, এটা এখন একটা ব্র্যান্ডিং হয়েছে বলতে পারো, মার্কেটিং হয়েছে, একটা সুন্দর মানুষের কাছে পৌঁছেছে, একটা ক্যাটাগরি অফ লোকজন তৈরি হয়েছে। যেমন আমি দেখি যে কান সিনেমাতে, আমি অনুরাগ কাশ্যপের একটা পডকাস্টে দেখছিলাম যে কান সিনেমাতে সারা পৃথিবীর ক্রিয়েটাররা আসে। তো সবাই যে সিনেমা বানান তা তো নয়, তার মধ্যে বহু মানুষ এমনি যান, ফ্যাশনের জন্য যান, কোনো মানুষ যান। তো প্রত্যেকটা জিনিসেরই একটা কোনো ক্রিয়েটিভ স্পেস আছে, তার একটা অডিয়েন্স আছে, তার একটা আবেদন আছে, তার একটা ইনফ্লুয়েন্স আছে, তাই সেটা চলছে, না তো বন্ধ হয়ে যেত। হ্যাঁ, তালপাতার উপর সুন্দর হাতের লেখা একটা সময় একটা ক্রিয়েশন ছিল,
এটা তো এখন আর আমরা করি না, আমরা তো হোয়াটসঅ্যাপে টাইপ করি বা কিবোর্ডে টাইপ করে পাঠিয়ে দিই। তো ওইটা একটা সময়কার সত্য ছিল, এটা একটা সময়কার সত্য, এটা আবার ফিড আউট করে যাবে, আবার নতুন কিছু আসবে। এই যে কনস্ট্যান্ট একটা পরিবর্তন, এটাই সত্যি, বাকি আমরা আসবো যাবো অনেক কিছু। তার মানে বলছো এই যে নানান ধরনের ক্রিয়েশনস এত যুগ ধরে হয়ে এসেছে, এখন একরকম আমরা তো সামান্যই জানি, তার সপ্তাহের ইতিহাস নেই, তার সপ্তাহের ইতিহাস নেই। তার কারণ হচ্ছে এক রাজা এসে মনে করেছেন হয়তো যে এইটা আমার রাজত্বের এগেন্স্টে, বন্ধ করে দেওয়া। আবার কোন রাজা এসে বলেছেন না এইভাবেই ইতিহাস লিখতে হবে, আমার নাম সবার আগে থাকবে। ধরো রাজা ক তার সময়কার ইতিহাস লেখালেন যে ক সবার আগে আসবে, তারপর বাকি বর্ণমালা হবে, ঠিক আছে, হতেই পারে। আবার তখন রাজা উমা এলেন, এসে বললেন বর্ণমালাই থাকবে না। এবার এর মানেটা কি? তার মানে হচ্ছে যে ফরম্যাট চেঞ্জ হতে থাকবে, কিন্তু এই যে সৃষ্টির আমাদের আদি মহাকাব্য যেগুলো, সেগুলোর কি ইনফ্লুয়েন্স পাবো না? সেটা টেলিভাইজ হয়েছে, সেটা সিনেমা হয়েছে, সেটা অ্যানিমেশন হয়েছে, সেটা বিভিন্ন সময় বিভিন্ন লোক বই লিখেছেন, গুণীজনেরা, মানে সেটা ছেলেদের মহাভারত যদি আমি ধরেও নিই যে একদম বেসিকটা আমরা যেটা ছোটবেলায় পড়ি, সেটা বাদ দিয়ে কয়েক হাজার রকমের মহাভারতের ইন্টারপ্রিটেশন আছে, এখনো হচ্ছে, এখনকার লেখকরাও লিখছেন। কেন লিখছেন? তার মানে ক্রিয়েশনটা সত্যি, ক্রিয়েটাররা নয়, কাজটা থেকে যায়। অ্যাবসলিউটলি। আমার কত বন্ধু বান্ধব গানের দ্বারা ইন্টারপ্রেট করছে, কত বন্ধু বান্ধব পারফরমেন্সের দ্বারা ইন্টারপ্রেট করছে, এখনো করছে। তুমি রয়ে গেছেন, ওনার রিলেভেন্স রয়ে গেছে। আজকেও যখন মন খারাপ হয়, কোন একটা রবীন্দ্রসঙ্গীত তুলে একটা মানে খুঁজে পাওয়া যায়। আমার তো মনে হয় যে এটা শিশুদের একটা ইন্টারভিউ দিয়েছেন, উনি যাই লিখেছেন সেটাই সাহিত্য। উনি যদি বাজারে ফর্দ লিখে থাকেন তাহলে সেটাও সাহিত্য। এইটা তো একটা লোকের অসম্ভব পাওয়ার অফ ওয়ার্ডস এন্ড থটস। তো আমার কাছে সেটা তো ভীষণ ইন্টারেস্টিং। তোমার ভিডিওস বা তোমার ক্রিয়েশনস গুলো দেখে প্রচুর মানুষ আনন্দ পায়, সেটা বলে অনেকে, উই হ্যাভ গট দ্যাট ফিডব্যাক। এটা আমার শুধু নয়, আমি এটা সবসময় বলি, কারণ হচ্ছে যে এই প্রবীণ, প্রিয়াঙ্কা, আমি এখন অরিত্র সাহা বলে একজন জয়েন করেছে আমাদের জার্নিটা কিন্তু তোমরা যেটা ফোনে দেখছো তার অনেক আগে থেকে। তার কারণ হচ্ছে যে যখন 2012-তে আমি প্রথম রেড এফএম চাকরি শুরু করি, 3 বছরের জন্য করি, তখনই খুব ভালো বন্ধুত্ব শুরু হয় 2013-14 থেকে। তারপর থেকে আমি আবার জয়েন করি 2018-য়। তখন বন্ধুত্বটা আর একটু গভীর হয়, কারণ এর মাঝখানে যতটা সময় গেছে কেউ আউট অফ টাচ হয়ে যায়, সবাই যোগাযোগেই ছিলাম। তো অন্য জায়গায় আমি কাজ করছিলাম, ওরা অন্য জায়গায় কাজ করছিল, দেখা করা, আড্ডা মারা এগুলো কম বেশি হয়েছে। এবং জীবনের অনেক ইম্পর্টেন্ট ক্রুশিয়াল মুহূর্তে এরা এমন ভাবে আমার পাশে দাঁড়িয়েছে যে আমি খুবই ভাগ্যবান যে এরকম বন্ধু পেয়েছি। তাই এবং এরা আর বন্ধু নেই, এরা এখন পরিবার হয়ে উঠে। তার কারণ হচ্ছে বলেন একটা 7 বছর 8 বছরের সম্পর্ক পর ওটা একটা ফ্যামিলি, ইটস নো মোর ফ্রেন্ড। তো এটা একটা সত্যি। আরো একটা সত্যি হচ্ছে যে এই যে যা দেখো তোমরা ফোনে বলো বা ইউটিউবে বলো, সেইখানে এটার ইকুয়াল কন্ট্রিবিউশন থাকে। আমি বলবো আমার কন্ট্রিবিউশনটা অনেক পরে আসে। The idea comes from Praveen or Priyanka. When we sit together, we have a kind of a discussion যে কিভাবে করবো বা করবো না। এগুলো সব বিভিন্ন সময় হয়, আবার অনেক সময় ইমপ্রম্পটু হয়ে যায়। তোমার সাথে আমার যে কথা বলাটা এতটা ইমপ্রম্পটু মতনও আমাদের অনেক শুটিং হয়ে যায়। কোনো আমাদের না অত, আমরা কখনোই খুব একটা যে খুব প্ল্যান করে একটা সাংঘাতিক কিছু সেটা করারও চেষ্টায় আমরা আছি, যাতে আরো একটা বড় অডিয়েন্সের কাছে পৌঁছানো যায়। কিন্তু আমাদের মজাটা ভীষণ পার্সোনাল। আমাদের মজাটার মধ্যে অনেকে অনেক রকম আমাকে মন্তব্য পাস করেন, আমি সেটা এইখান দিয়ে ঢোকে ওখান দিয়ে বার করি। কারণ 3টে বন্ধুর মধ্যে যেটা হচ্ছে সেটার মধ্যে কোনো পলিটিক্স নেই, সেটার মধ্যে কোনো রকম আমার মনে হয় না কোনো রকম কোনো ধান্দাবাজি আছে বা কোনো রকম কোনো সাটল মেসেজ দেওয়ার আছে। আমাদের যেটা আছে একদম অন দ্য সারফেস। আমরা 3টে বন্ধু এরও পেছনে লাগি। আমরা ছোটবেলায় এমন অনেক কিছু বলেছি, করেছি, দেখেছি, শুনেছি, পড়েছি, যেগুলো ভীষণ অফেন্সিভ আজকালকার দিনে দাঁড়িয়ে। বেশ ভালো কথা, কিন্তু আমি তো আমার কোডটাকে দুম করে এখনকার মতন করে ফেলতে পারবো না। আমার একটা সার্টেন টাইম পিরিয়ড ওভার হয়ে গেছে, একটা সার্টেন ওয়ে অফ লাইফ হয়ে গেছে। তো আমি আমার বন্ধুদের রেস্ট্রিকশন করে দিয়েছি, যারা
মানে সবাইকে আমি খুশি করতে পারবো না, আমি আইসক্রিমওয়ালা নই। তোমার সাথে একটা ফোনে কথা হচ্ছিল যে সংখ্যা কমাও, হ্যাঁ, ক্লাটার কমিয়ে দাও, যত ক্লাটার কমাবে তত ম্যানেজ করা ইজি। পাহাড়ে পর্বতে কোথাও চলে যাবে, তার আগে পাহাড়ে পর্বতে ডিপেন্ড করতে হাঁটু কেমন থাকে। আমার ইচ্ছে জঙ্গলে হারিয়ে যাওয়ার, তার দুটো সুবিধা আছে। একটা হচ্ছে খাবার দাবারের অভাব হবে না, ফল পাকুড় এইসব পেয়ে যাব। আর যদি খুব এমনি জানে না জানে না তো, আর যদি খুব প্রবলেম না হয়, কেউ একটা খেয়ে নেবে, তো আরোই ভালো, ঝাল্লাটাই চুকে গেল। হ্যাঁ, তো আইদার আর আমি দেখছি জঙ্গলটা বেটার, কারণ পাহাড়ে অনেক হাঁটতে হবে, আর খাড়াইতে হাঁটুতে লাগছে আর ঢুকে গেলাম, তারপর যাওয়া হলো। হ্যাঁ, গান তো তুমি শোনো, গানের প্রতি তোমার একটা আকর্ষণও আছে, কি ধরনের গান তুমি শোনো, শুনতে ভালোবাসো? রবীন্দ্রনাথ তো আছেই, বাদ দিয়ে আমার না ফোক সং, আচ্ছা সারা পৃথিবীর বিভিন্ন রকমের ফোক সং শুনতে বেশি ভালো লাগে, কারণ আমার বিশ্বাস মিউজিক তো ইভলভ করেছে সভ্যতার সাথে সাথে। মিউজিক যেটা হয়েছে যে ক্রমশ টেকনোলজি নির্ভর হয়ে গেছে, ক্রমশ প্যাকেজড হয়ে গেছে ব্যাপারটা। কিন্তু ফোকের একটা সুবিধা আছে, দুটো যন্ত্রে কাজ হয়েছে। একটা কোনো বাদ্যযন্ত্র, যেটা তার বাদ্যযন্ত্র, দোতারা বলে একতারা বলে, যেটা বাউলদের দেখি, লোকসঙ্গীত যারা করেন, ইভেন যারা ব্লুজ করেন, বা ওই আমেরিকান যে ব্যান্ডো গুলো বাজিয়ে গান করেন, বা আফ্রিকান যেগুলো ওই ড্রামস, হ্যাঁ, ও ড্রামস বাজিয়ে যেগুলো করে, তো সেইখানে আমার মনে হয় মানুষের কণ্ঠটাই একটা মূল বক্তব্য রাখতে পারে। গান তো আলটিমেটলি মানুষের জন্য, রোবট এসে তো গান বানাবে না, রোবট এসে কিছু শব্দ তৈরি করবে। গানটা মানেটা কি, আমার অন্তরে কোনো একটা ইমোশন, সেটা গিয়ে ধাক্কা মারছে, ওই ভাইব্রেশনটা, আমি যদি বিজ্ঞানের ভাষায় বলি, একটা সাউন্ড ওয়েভ আসছে, আমি কান দিয়ে শুনে সেটা প্রসেস করছে আমার মাথা, আমার হৃদয়ে গিয়ে সেটা কোথাও একটা নাড়া দিচ্ছে যে আচ্ছা এরকমও গান। তো প্রথমত তো ডেফিনেটলি ফোক সং আমার লিস্টে থাকে। আমার খুব ভাল লাগে পান্নালাল বাবুর গাওয়া গানগুলো। মা কালীর একটা কোনো মানে এটা বয়স হচ্ছে বলে হয়তো নয়, আমার বরাবরই মা কালীকে নিয়ে একটা ভালোবাসা আছে, কারণ আমাদের রাজ্যে বা আমাদের ইতিহাসে, বাঙালির ইতিহাসে এই মা কালীর বিভিন্ন রকম ম্যানিফেস্টেশন আছে। মানে ধরো সারা কলকাতা জুড়ে তুমি একটা মেট্রো রেল যদি ধরো, কালীঘাট করুণাময়ীতে একটা কালীবাড়ি আছে, তারপর তুমি কালীঘাট এলে, কালীবাড়ি এলে, আচ্ছা কালীঘাট থেকে নেমে তুমি যদি সাদেন এভিনিউ ধরে হাঁটো, লেক কালী আছে, ওখানে ডাকাতে কালীও আছে, ঠিক আছে, ট্রায়াঙ্গুলার পার্কের আছে। এটা হলো তুমি আবার ধরে তুমি নামলে শোভাবাদের ওখানে, তাহলে গোহবাড়ির কালী, তারপরে এমজি রোডে ঠনঠনিয়ার কালী। আচ্ছা তারপর তুমি সেন্ট্রালে নেমে যাও, ফিরিঙ্গি কালী। তুমি ভাবো অ্যান্টনি ফিরিঙ্গির মতন একটা ক্যারেক্টার, যে বহু যুগ আগে ভারতবর্ষে এলো, সে পর্তুগাল থেকে এলো, সে মা কালীর ভক্ত হয়ে উঠে একটা মন্দির বানিয়ে ফেললো। আচ্ছা এছাড়া সারা কলকাতা জুড়ে বিভিন্ন রকম কালী আছে, কালী আছে, তারপরে কালী পুজোর সময় বিখ্যাত যেটা ফাটাকেশ্বর কালী আছে তোমার পাড়ায়, দক্ষিণেশ্বরটা একটা আমার তো মনে হয় ইটস লাইক এ বিকন, যে সারা বিশ্বের কাছে স্বামী বিবেকানন্দের জন্য সারা বিশ্বের কাছে দক্ষিণেশ্বর পৌঁছে গেছে। এবং আমি এটাও জানি যে আমার বহু বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা বহু দূরে থাকে, তারা যদি কখনো কলকাতায় ঘুরতে আসে, তাদের একটা দিন দক্ষিণেশ্বর থাকে। এটা তো স্থান মাহাত্ম আমার মনে হয়। মেট্রো স্টেশন, কালী পুজো, কালীবাড়ি এবং তোমার গান মিলেমিশে অসম্ভব ভাবে মিলেমিশে, কারণ আমার বাড়িতে আমি দেখেছি যে তোমার চেতনায় চৈতন্যের কালী, না সবটা কালী হয়ে গেলে তো আর আমি এই পডকাস্টই করতে আসতাম না, তাহলে তো মহাশূন্যে বিলীন হয়ে গেছি। সে নয়, তাহলে কালী বলছো অ্যাগ্রেসিভ এবং প্রোগ্রেসিভ? না, প্রোগ্রেসিভ বেশি। অ্যাগ্রেশনটা তো তার ম্যানিফেস্টেশন, আমরা যেটা পড়ে এসেছি কালিকা পুরাণ বা এতে। প্রোগ্রেসিভ কারণ নিয়ম ভাঙে, প্রোগ্রেসিভ কারণ সিজনের রেজ, এই রেজ ব্যাপারটা সবাই কন্ট্রোল করতে পারে, সেটা আবার শিব ব্যালেন্স করে, কিন্তু তাতেও ওই যে ওয়ার ক্রাই দিয়ে আটকে গেছে, সেই ব্যাপারটা কোথাও কখনো ভুলে যায় না। এবং কালী কিন্তু বহু ওয়েস্টার্ন ফিলোসফিতেও রেফারেন্সেস থেকেছে, এবং কালীর কথা, এবং এই যে সময়, মহাকাল মহাকালী, এই যে দুটো এনার্জি, এগুলো ভীষণ ইন্টারেস্টিং লাগে আমার, যে সারা পৃথিবী জুড়ে
এই যে ব্যালেন্স অফ এনার্জি, মহাকাল মহাকালীর হাত ধরে, এবং কলকাতায় অদ্ভুত ভাবে আমার ইনফ্যাক্ট আমার যেটা হোম টাউন বারাসাত, সেখানে একটা বিখ্যাত কালী মন্দির আছে, একটু দূরে আমডাঙ্গা কালী মন্দির। আচ্ছা, আবার আরো একটু দূরে আমি বহরমপুর গেছিলাম বহু বছর আগে, ওখানে ছোট ছিলাম তখন, ওখানে একটা কালী মন্দির আছে যেখানে মা আনন্দময়ী বলা হয়, কিন্তু তাকে শেকল দিয়ে বাঁধা, নাহলে নাকি উনি চলে যান আর কি। লেজেন্ডস অফ কালী বলো, কালীর গল্প বলো, ভক্তি বলো, কালীর ভক্তি, শ্রীরামকৃষ্ণের মতন একজন ইনফ্লুয়েন্সার, সো যার ইনফ্লুয়েন্সে আজও বাঙালির সকাল বিকেল অন্যরকম ভাবে কাটছে, তো মানে আধ্যাত্মিক জীবন। তো এই সব মিলিয়ে কালী কীর্তন, কালীর আবার কৃষ্ণও রয়েছেন, কালীও রয়েছেন, সেটাও একটা মজার জায়গা। তো এটা একটা আমার মনে হয় খুব বড় জায়গা আমার কাছে, যে যত দিন গেছে আমি দেখি এটার ডেপটা অনেক বেশি। যারা অরিত্রকে খুব মজার ছলে দেখেন, খুব ইয়ার্কি ছলে দেখেন, খুব হিউমার বিচি দেখেন, অর্থ যে পড়াশোনা করে এবং মধ্যে ইনডেপথ অনেক কিছু রয়েছে, সেগুলো আজকে আমাদের এই আড্ডায় অনেকটা প্রকাশ পাচ্ছে। আরো একটা বিষয়ে আসবো অরিত্র, তা হচ্ছে তোমার লেখা। আমি তোমার লেখার মানে তোমার বইটা আমি কিনেছিলাম। ধন্যবাদ। কিনেছিলাম, আমার পাবলিশারকে আমি জানাবো যে তুমি বই কিনেছো। ধন্যবাদ বন্ধুদের দিলে কিন্তু সমস্যা না না, আরে তাও এটা দিতে হয়, এটা ফর্মালিটি। এটা একটা কিনেছো বলে ব্যাপার না, সেটা একটা ফর্মাল সম্পর্ক। বেশ, তার জন্য আমিও অনার যে আপনি এরকম একটা দারুণ বই লিখেন, খুব ছোট্ট পাতলা একটা কবিতার বই, তুমি একটাই বের করেছো। হ্যাঁ, এরপর এসের বই বার করবো। ছোটবেলায় অনেক এসে লিখেছি, আমি ঠিক করেছি এর পরেরটা এসের প্রতি। আপাতত কবিতার কথাতেই আসি। বল। ওই মফস্বলের লেখাগুলো, ছোটবেলার লেখাগুলো, তোমার বড় হয়ে ওঠার লেখাগুলোর মধ্যে একটা আবেগ আছে, একটা মন কেমন আছে, একটা মন ছুঁয়ে যাওয়া আছে, এবং একটা ফিরে আসা আমাদের এই 80s 90s এর একটা নস্টালজিয়া আছে, ইফ আই এম নট মিস্টেকেন। না না, অ্যাবসলিউটলি নট। তো তোমার এই বই লেখার পিছনে কি এগুলোই কারণ, নিজের ভাবগুলোকে সংরক্ষণ করে রাখবে, নাকি একেবারে আরো লিখবে বলে আরো লেখার মধ্যে ডুবে যাবে বলে? না না, লিখতে আমার বরাবরই কপিরাইটার ছিলই, হ্যাঁ, মানে লেখালেখির ব্যাপারটা আমার সেকেন্ড নেচার আমার মনে হয়। আমার বহু যুগ আগে আমার স্কুলের বন্ধু, কি করবি তুই গ্রাজুয়েশন করে? আমি লিখবো। সে উইল বিকাম আ রাইটার, পাবলিশ রাইটার। না, পাবলিশ রাইটার কেন হতে হবে? রাইটিং ক্যান বি এনিথিং। রাইটিং ইজ বেসিক্যালি আ ওয়ে অফ কমিউনিকেশন। কেউ ভালো কথা বলে, কেউ গান করে, কেউ নাচে, কেউ ছবি আঁকে, কেউ পারফর্ম করে। আমার কাছে লেখাটা আমার খুব কাছের মনে হয়। সেটা চিঠি লেখাও হতে পারে, সেটা আমি একটা অদ্ভুত কাজ করে দিই জীবনে, যেটা হচ্ছে ই লার্নিং বলে এক রকমের একটা প্রসেস আছে, এখানে প্রচুর কোর্সেস তৈরি হয়। আজকে ফর এক্সাম্পল তুমি চা কি করে বানাবে, তো ধরো তুমি বাড়িতে একা, তো ওই কোর্সটা চালিয়ে দিলে ওই পদ্ধতিটা বলবে। সেটার জন্য রাইটার লাগে, ক্রিয়েটার লাগে, গ্রাফিক আর্টিস্ট লাগে। এখন আর হয়তো অতটা লাগে না, তো তখন শুরুর দিকে লাগবে, তখন আমি ওইসবও করেছি, যে কি করে আপনি সেফলি একটা লন্ডনের পোস্টাল কোম্পানি আছে রয়্যাল মেল, তাদের জন্য লিখে দিয়েছিলাম যে তাদের সেফটি প্রসিডিওর কি হবে। সেটা একটা টিম ওয়ার্কই ছিল। তো লেখাটা আমার বরাবরই মনে হয় যে লিখে আমি অনেক বেশি কমফোর্টেবল, মনে অনেক শান্তি পাই। আমার লেখার মধ্যে একটা অ্যাবস্ট্রাক্ট ব্যাপার আছে, মানে সবটা যে প্রত্যেকটা লাইন শব্দ খুব মিলেমিশে যাচ্ছে, বা আগের প্রসেসটা করেক্টটা মিলতে না, একটা ফ্লো আছে, একটু যেন বেরিয়ে বেরিয়ে আবার একটু মিলিয়ে আবার একটু। হ্যাঁ, আমার তো মনে হয়, আমি জানি না, একটা খাপ ছাড়া ভাব থাকে। হ্যাঁ, আমার যেটা মনে হয় যে সবটা তো নিখুঁত করে ফেললে ভগবান হয়ে যেতে হবে, আর সেটা হয়ও না। আর মনে হয় সৃষ্টির মধ্যে অত নিখুঁত হলেও ব্যাপারটার মজা থাকে, সেটা আমি জানি না, এইটা আমি বলতে পারবো না। কিন্তু আমি খুব অ্যাডমায়ার করি যারা পারফেকশনিস্ট। লতা মঙ্গেশকর, মানে কোথাও কোনো কিছু জেনে কিরম মনে হয় তুমি একটা মন্দিরে বসে রয়েছে, কনস্ট্যান্টলি একটা ফ্লো অফ খুব পজিটিভ এনার্জি হয়ে চলেছে। আমি মাঝে মাঝে ওনার গান শুনলে সেটা মনে হয়। তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি এখনো অব্দি অতটাও অধ্যবসায়ের, কখনোই খুব অধ্যবসায়ে যে ছিলাম সেরকম না, খুবই ফাঁকিবাজ স্টুডেন্ট। তো সেই ফাঁকিবাজি দিয়েই আমার সৃষ্টিগুলো আমি তৈরি করি। খুব যে তার মধ্যে মহানতা আছে, আমার ভালো লাগে আমি করি। এরপর কারো ভালো লেগে গেলে সেটা বোনা, তুমি ইনফ্লুয়েন্সার হয়ে যাবে। আমি তখন ইনফ্লুয়েন্স করলাম। সামনে কিন্তু বারবার এই শব্দটাই আসছে, একদম ওইখানে নিয়েই আমাদের আমার কাছে খুব অদ্ভুত লাগে যে মানে একটা ভালো বইও ইনফ্লুয়েন্স করে।
একটা ভালো গান ইনফ্লুয়েন্স করে, সিনেমা ইনফ্লুয়েন্স করে, ভালো কবিতা, ছবি। কাপলেটও ইনফ্লুয়েন্স হ্যাঁ, তো সেখানে একটা মানুষ ইনফ্লুয়েন্সার, হ্যাঁ সে সকালবেলা উঠে কিছু একটা করছে, তাই দেখে যদি আপনি ইনফ্লুয়েন্স হতে চান, সেই স্বাধীনতা সবসময় পৃথিবীতে থাকে। এখনো অতটাও স্বৈরাচারী হয়ে ওঠেনি পৃথিবী। একটু রেডিওর কথায় আসি, খুব ভালো। কারণ তোমার আমার এই যোগসূত্র, হ্যাঁ, যোগসূত্রে রেডিও, রাইট, এক্স্যাক্টলি। তোমার রাতের শো গুলো আমরা মাঝে মাঝে শুনতাম। ধন্যবাদ স্যার। ওয়েলকাম। কারণ একটা তোমার ভয়েসের একটা একটা ভালোবাসা আছে তোমার ভয়েস, যেটা আমার রাত্রির বেলা শুনে মনে হতো যে ঠিকই আছে, সারা দিনের পর এই মানুষটা আমাকে একটা অদ্ভুত প্রশান্তি দিচ্ছে। ধন্যবাদ স্যার। এইটা আমার বরাবর মনে হয়। বেশ, তো সেটা তো আমাদের একটা ফেলে আসা জীবন বলা যেতে পারে। একদম ফেলে আসার জীবন। ইটস এ কমপ্লিটলি ডিফারেন্ট লাইফ। আমার যেটা মনে হয় ছোটবেলা, বড়বেলা, রেডিও বেলা, এখন মাঝবয়সী বেলা। আমাদের রেডিও বেলাটায় রেডিওটা অনেক বেশি প্রমিনেন্ট ছিল, অনেক বেশি ইনফ্লুয়েন্সার ছিল, অনেক অনেক বড় ইনফ্লুয়েন্সার ছিল, আর কি বেশি না, বড়। তখন তো মানে এত মেল বা হোয়াটসঅ্যাপ ততটা চালু হয়নি। আমরা না, তখন মেল বলতে আমরা অফিসিয়াল ইমেলই বলতাম। Exactly, আচ্ছা, exactly. আর একটা জিনিস হচ্ছে, মেল করার অত লোকও ছিল না। আর সোশ্যাল মিডিয়াটা যখন শুরু হয় তখন একটু মোর অফ গেমিং প্ল্যাটফর্ম। আই রিমেম্বার ফেসবুকে আমি ঘন্টার পর ঘন্টা চাষ করতাম, কখনো বেগুন ফলছে, কখনো টমেটো ফলছে। এই ফার্ম বিল বলে একটা খেলা ছিল। আর একটা খেলা ছিল মাফিয়া ওয়ার্ল্ড বলে, যেখানে ইউ গেইন পয়েন্ট অ্যাজ এ মাফিয়া লর্ড, ইউ উইল হ্যাভ টু হ্যাভ টু সার্টেন। আমি তো খুব চাপে পড়েই সোশ্যাল মিডিয়াতে এলাম, মানে আমার তো ছিলই না অ্যাকাউন্ট। এখন তো অন্য মিডিয়া নেই, সোশ্যাল মিডিয়াই আছে। আগে অন্য মিডিয়া ছিল, সোশ্যাল মিডিয়া ছিল না, এখন উল্টে গেছে। আসলে মানুষের আমার মনে হয় অ্যাক্সেসিবিলিটি টু সোশ্যাল মিডিয়া ইজ সো ইজি, না? ইটস জাস্ট ইন ইওর পাম। আমাকে টিভি খুলতে হচ্ছে না, আমার অ্যাপয়েন্টমেন্ট লিসনিং করতে হচ্ছে না, আমার রেডিওটা চালিয়ে কাজ করতে হচ্ছে, কিচ্ছু নয়। বরং যেটা হয়েছে যে আগে রেডিও চালিয়ে মানুষ কাজ করতে পারত, এখন ফোনের জন্য কাজ ভুলে যাচ্ছে, রিলে ডুবে যাচ্ছে। এটা হতো। তুমি তো দায়ী থাকছো। আমি কিছুটা দায়ী। এটা আমি কি করতে পারি? আমি তো করে ছেড়ে দিচ্ছি। এবার সময় নষ্ট করুন আপনার, হ্যাঁ তোমার ব্যাপার। বেশ, তো রেডিও নিয়ে এই জন্যই বলছি, কারণ ওই তখন পোস্ট কার্ড আসতো, আমাদের সাথে মানুষ দেখা করবে বলে। হ্যাঁ হ্যাঁ, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। আমি এখনো সযত্নে কার্ডস জমিয়ে রেখে দিয়েছি ওর। ওগুলো আমার মনে হয় জীবনে অনেকটা বড় ট্রেজার হ্যাঁ, আমাদের অনেক। আসলে ওটা অনেক বেশি রিয়েল লাগে আমার। একটা হিউম্যান টাচ আছে হাতের লেখাগুলো। আসলে সময় বদলাচ্ছে, ক্রমশ আমরা যন্ত্র নির্ভর হয়ে গেছি, আরো বেশি হয়ে যাব। ক্রমশ মানুষের ইমোশনের ডেফিনেশন বদলাবে। আমার মনে হয় যারা এই বদলটাকে মনে মনে মেনে নিতে পারবেন, তারা অনেক সহজে জীবনটা যাপন করতে পারবেন। না হলে অনেক প্রবলেমের, মানসিক প্রবলেমের সৃষ্টি হবে। শারীরিকটা তো পরে, কারণ একটা সময় চলে গেছে, একটা নতুন সময় এসেছে। সেখানকার নতুন মানুষজন, তাদের যারা বড় হচ্ছেন, তাদের ইমোশন, তাদের কমিউনিকেশন, তাদের সোশ্যালাইজিং ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম হোয়াট উই ডু। সো সেইখানে এই যে আমার শাশুড়ি এবং আমার মেয়ের মধ্যে যে গ্যাপটা রয়েছে, আমি তো তার মাঝখানে দাঁড়িয়ে, বা আমি আমার স্ত্রী দুজন। ওনার কাছে ওয়ে অফ লাইফ এরকম নয়, আর আমার মেয়ের কাছে ওয়ে অফ লাইফটা ওর দিদার মতো। সো আমি বুঝতে পারছি যে দুটো আলাদা পৃথিবীতে এরা দুজন রয়েছে, যাদের কাছে আলো বাতাস পাহাড় সমুদ্র সকাল বিকেল সূর্য চন্দ্র এগুলো সব একই আছে, গাছের পাতা অক্সিজেন ফটোসিনথেসিস সবই আছে, কিন্তু হিউম্যান বিহেভিয়ার হ্যাজ ড্রাস্টিক্যালি চেঞ্জ। আমরা কখনো কোনো বাড়ির গ্যাদারিং এ 50 জন 60 জন দেখা হলে আমরা গল্প করেই কেটে। এখন এই মানে আমি আমার মেয়ের হচ্ছে 10 বছর বা তার থেকে আরো 10 বছর বড় যারা, এই এজ গ্রুপটা কথা অত কেউ বলে না, দে আর মোর স্ক্রিন ওরিয়েন্টেড। ভালো খারাপে আমি যাবো না, আমি কেউ নই ভালো খারাপ বলা, কারণ আমিও বহু সময় নষ্ট করি স্ক্রিন দেখে। এটা একটা দুটো আলাদা পৃথিবী হয়ে গেছে। যাই হোক, রেডিওতে ফিরে আসে। তুমি রেডিও এখন শোনো, বা রেডিওর ফিউচার বা প্রেজেন্ট নিয়ে তোমার বলার আছে কোনো? এরকম একটা টালমাটাল সময়ের উপর দিয়ে যাচ্ছে না, মানে এটা আমার বন্ধুদের আশা। আমি কখনো এইভাবে দেখি না, মানে কি হবে কি না হবে। ওই যে আবার বললাম, যদি চিরন্তন হয় তাহলে থেকে যাবে। দেখো, রেডিও এমন একটা মিডিয়াম যেটা দুটো বিশ্বযুদ্ধ, একটা প্যান্ডেমিকের পরেও রয়েছে। হ্যাঁ, যেভাবে আমরা রেডিওটা এনজয় করেছি বা যে স্ট্যাচারে করেছি,
সেই অনেকটা সেই জলসাগরের মতন অবস্থা, বুঝলে না, বিশ্বম্বর রায়ের মতন অবস্থা এখন রেডিও। কারণ রেডিও লোকে নিশ্চয়ই শোনে, আমি নাহলে চলছে কি করে? আমার শোনার পরিধিটা এখন প্রফেশনালি যেহেতু আর ইনভলভ নয় রেডিওতে, তাই ওই গাড়িতে উঠলে কখনো, তাও আমি ইউটিউব থেকে গান বাজাই, কারণ ও আমার প্লে লিস্ট বাজাই, আমি কেন বিজ্ঞাপন শুনবো। আর দ্বিতীয়ত আমার যেটা মনে হয়েছে যে রেডিও ফরম্যাটিংটা could have changed after pandemic because people got used to a lot of very good content. তোমার কম্পিটিশনটা আর একটা রেডিও স্টেশন ছিল না, তোমার কম্পিটিশনটা একটা ওটিটি প্ল্যাটফর্ম ছিল, একটা ইন্টারন্যাশনাল শো ছিল। তো এবার ঘটনাটা হচ্ছে, তুমি লাস্ট কবে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখো? তোমার রেডিওর চলাকালীন, তোমার রেডিওতে থাকাকালীন তুমি সিনেমা কতবার দেখো? প্রফেশনাল কারণ বাদ দিই, হ্যাঁ, প্রথম তো যাওয়া আসার সুযোগটা কম থাকবে। যখন ছুটির দিনে থাকতো, আমি আমার বাড়ির দিনে দুটো করে সিনেমা দেখতাম ছুটির দিনে। কেন দেখতো? ওই তো সিনেমার প্রতি নেশা, ওই লাজ। এখন সেটা কমে গেল কেন? তোমার মানুষ দুটো তো খুব একটা বদলেন। তার মানে এখন মানুষের আগে একটাই ছিল, সন্ধ্যেবেলা 6টার সময় দূরদর্শন, তারপরে এলো কেবল, অপশন বাড়লো, 24/7 হয়ে গেল টেলিভিশন। কেবলের পর এসে গেল কি মাল্টিপ্লেক্স, একই হলের মধ্যে তুমি দুদিন সিনেমা দেখছো। তারপর কি এসে গেল তোমার নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম, যেখানে তুমি তোমার পছন্দের জিনিস। আমার বাড়িতে একটা ওটিটি প্ল্যাটফর্মে 3টে লগ ইন আছে, একটা আমার, একটা আমার বউয়ের, আর একটা আমার মেয়ে। 3টেরই ওয়াচ লিস্ট কিন্তু ভেরি ডিফারেন্ট। সো ইট ইজ অ্যাবাউট চয়েসেস, এবং এই প্ল্যাটফর্মগুলো আমাদের চয়েসেস গুলোকে বাড়িয়ে দেয়। তো রেডিওর সেই ক্ষমতাটা হয়নি। রেডিও তোমার হয় গান শোনাচ্ছে, নয় কথা শোনাচ্ছে, এই তো। সেইখানে রেডিও অ্যাজ এ মিডিয়াম ভাবা উচিত, যে কি ফরম্যাটে পারফর্ম করা উচিত, আদারওয়াইজ টিকে থাকবে। আরে দেখো, তুমি ভেরি অনেস্ট, এটা সব কর্পোরেটের মানে মানে সব কটা কর্পোরেট এটা চেষ্টা করছে যে একটা লোককে দুইয়ে যতটা দুধ বার করা যায়, তাকে দিয়ে আমি ভিডিও করিয়ে নেবো, অডিও করিয়ে নেবো, দুটো বাইরে অনুষ্ঠানও করিয়ে নেবো। হ্যাঁ, তো এবার ঘটনাটা হচ্ছে যে ভাই, তুমি একটা মানুষকে কনস্ট্যান্টলি যদি এইভাবে ব্যবহার করতে থাকো, তার একটা ফাটিগ হবে, যেটাকে বলে যে ক্রিয়েটিভ ব্লক। সেই ক্রিয়েটিভ ব্লক বলো, ফাটিগ বলো, যাই হোক, আফটার পয়েন্ট অফ টাইম সেই রিসোর্সটাকে আর ইউজ করতে পারবে না। প্রত্যেক ক্রিয়েটিভ মানুষের এটা মনে রাখা উচিত, সেটা চাকরিরত হোক, ইন্ডিভিজুয়ালি হোক, যে নিজেকে যদি তুমি সময় না দাও, নিজের গাছে যদি, মানে নিজের যেমন গাছে জল দিই, মাটি একটু খুঁড়ে দিই, এগুলো যদি নিজের জন্য না করো, তাহলে ইউ উইল বি ওই যেটাকে বলে বার্নড আউট। সেইটা তো কোম্পানি চাইবে যে সারাক্ষণ তোমার থেকে যতটা পারি নিয়ে নিই। আমি যে কটা কোম্পানিতে কাজ করেছি, আমি প্রত্যেকটা জায়গায় সেম ফরম্যাট। কেউ মহান নয়, কেউ ভালো নয়, কেউ খারাপ নয়, সবাই ব্যবসা করতে এসছে। তাদের ব্যবসাটা যতটা লাভজনক করা যায় সেটাই তাদের উদ্দেশ্য। এখানে কেউ কোনো মহান বার্তা নিয়ে আসেনি, লোককে এন্টারটেইন করতে এসছে ফর শিওর। বহু মানুষের উপার্জনের জায়গা তৈরি করেছে ফর শিওর। অনেক ছোট ছোট শহরে একটা ইম্প্যাক্ট তৈরি করেছে, অনেক ছোট ছোট শহরে অনেক সোশ্যাল ওয়ার্ক করেছে। দ্যাটস ফর আ রিজন, না কারণে করেন। এবং যারাই কাজ করছেন, যে পরিসরেই কাজ করছেন ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে, আমার এক বস আমায় বলতো, নিজের জন্য কিছু কর। আর 3 इडियट्स এর একটা ডায়লগ আছে না, बाहर गाड़ी वेट कर रही होगी, तेरे दोस्त वेट कर रहे होंगे, और तू डिसीजन नहीं ले पाया बोल के कहीं नहीं पहुंच पाया। That's the thought, that's not the exact word. তো আমার মনে হয় রেডিওর ক্ষেত্রে রিইভ্যালুয়েশন অফ ফরম্যাট, অফ কন্টেন্ট, এগুলো দরকার।
তাহলে হয়তো আরো অন্যরকম একটা রেডিও হবে। দেখ টেকনোলজিক্যালি একই থেকে যাবে, এফএমএম শর্টওয়েভ। চেষ্টা অন্যরকম, হ্যাঁ। কন্টেন্ট অন্যরকম। আমরা একটু আড্ডার প্রায় শেষের দিকে অরিত্রর সাথে, কিন্তু আরো কিছু কথা যেগুলো জানার আছে, বাকি আছে, সেগুলো জানবই। অরিত্র, যেটা জানার বিষয় তা হচ্ছে তুমি তো বেসিক্যালি একজন সৃষ্টিশীল মানুষ। তুমি যে ফরম্যাটই কাজ করো না কেন, সে লেখা বলো, কোনো কন্টেন্ট ক্রিয়েশন বলো, ইনফ্লুয়েন্স শব্দটা আমি বাদই দিলাম। না দিতেই পারো, কিছু যায় আসে না আমার ওটাতে, খুব আমি ওটার দ্বারা ইনফ্লুয়েন্স নই। বেশ, আমি খুব একটা নই, তুমি আমার বন্ধু, সব রকম এই কথা বলো। হুম। এবং এই করতে করতে তুমি নিজে কোথা থেকে এই ইন্ধন গুলো পাও? কি তোমার খিদেটা কোথা থেকে মেটে? গান, সিনেমা, আড্ডা, বন্ধু, বেরিয়ে পড়া, ফ্যামিলি, কোথা থেকে? সব। কোথা থেকে? I cannot distinguish one from each other. হ্যাঁ, বই পড়াটা আমার কাছে একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, এটা আমার একটা অভ্যেস। ফ্যামিলি তো আমাকে প্রতিদিন শেখাচ্ছে বিশ্বাস রাখতে, মনুষ্যত্ব। আচ্ছা, বন্ধুরা বারবার শেখাচ্ছে যে এখনো অব্দি পৃথিবীতে ভালো কিছু রয়েছে, তারা পরিবারের মানুষ না হয়েও। আর কি বললে তুমি? পরিবার, বন্ধু, গান আছে, বেরিয়ে পড়া আছে, বেরিয়ে পড়া। আমি একটা খুব সুন্দর মিম দেখেছিলাম, ইফ ইউ ওয়ান্ট টু হেট দ্য ওয়ার্ল্ড, ওয়াচ দ্য নিউজ, ইফ ইউ ওয়ান্ট টু লাভ দ্য ওয়ার্ল্ড, ট্রাভেল। সো আমার মনে হয় ইট সামস ইট আপ, যে পৃথিবীকে তুমি কিভাবে দেখতে চাও। আর গান, সাহিত্য, সিনেমা, এগুলো আমার জন্মের বহু আগে থেকে হয়ে আসছে। তা আমাকে জাস্ট হ্যান্ড ওভার করা হয়। আমার বাবা টেবিলে আমি জীবনানন্দ কাব্যগ্রন্থ দেখেছি, আমার মায়ের হাতে আমি লীলা মজুমদার দেখেছি, আমি আমার পাড়ার সিনেমা হলে সিনেমা আসতে দেখেছি। তো সেইগুলো তো আমি পেয়েছি, এইগুলো তো আমার মানে উত্তরসূরি হিসেবে পেয়েছি হয়তো। সেইগুলোকে লালন পালন করা আমার কাজ, সেগুলোকে বিশ্বাস রাখাটা আমার কাজ। তো এইভাবেই চলছে। এইগুলো বাদ দিয়ে তো কোনো এক্সিস্টেন্সই কারোর হয় না। তাহলে তো সন্ন্যাসী যারা, তাদের তো আমরা চিনি না, তাদের তো আর ব্লগ নেই। সন্ন্যাসীর সাধনা তো আলাদা, সেটা তো নিভৃতে একান্তে সে তার ঈশ্বরকে ডাকছে, তার সে তো আর ব্লগ করছে না। আজকে আমি ঈশ্বরের সাথে 153তম দিন, ঈশ্বরের প্রতি আমার নিবেদন, ঈশ্বরের সাথে হালকা দেখা হলে ক্যামেরা আমি ঘোরাচ্ছি, দেখুন এখানে ঈশ্বর দাঁড়িয়ে আছে। এরকম তো হয় না, তাদের যাত্রাটা ভীষণ ইন্টারনাল। আর আমরা যারা সমাজে রয়েছি, যারা ক্রিয়েটিভিটিতে রয়েছে, আমার যেটা মনে হয় তাদের সবকিছু ইনফ্লুয়েন্স করে। আজকে আমার এক কাজিনের সাথে আমার এই রাইট উইং লেফট উইং নিয়ে প্রায়শই ঝামেলা লাগে। আজ পিপল চোজ রাইট উইং পার্টি, ও লেফট উইং, আমি বুঝতে পারি ওর খারাপ লাগবে, আমি তো খারাপ লাগার তো জায়গা নেই, ইটস এ মেজরিটি উইং। তো এই নয় যে আমি খুব রাইট উইং বা আমি খুব লেফট উইং। আমি ভাই ট্যাক্স দিই, আমি ভাই ভোট দিই, এই আমার পরিচয় নাগরিক হিসেবে। যেটা আমার খারাপ লাগার আমি গলা খুলবো, যেটা আমার ভালো লাগার সেটা আমি হাততালি দেবো, এই আমার কাজ। এর বিয়ন্ড কিছু নেই, আমি কোনো মহান কাজ করতে আসি। তো আমার মনে হয় যে এই সব মিলিয়েই তো চলে, ঝগড়াল থাকবে, আনন্দ থাকবে, ঝামেলা থাকবে, খারাপ লাগা থাকবে, ওই ওর মধ্যে থেকে নির্যাস বার করতে হবে, সেটাই কাজ। যারা অনেক কিছু পারে তারা হয়তো একটু বিনয়টাও পারে না। আমি অরিত্রকে শুধু বলছি না, একটু সহজ হওয়াটা, একটু নিজেকে মানে আরো সহজ করে মেলে ধরাটাও পারে অরিত্রর মতো মানুষরা। আরো যেটা আমার মনে হচ্ছে যে আমি এতটা আড্ডা দিলাম ওর সাথে, আমাদের কোনো নির্দিষ্ট ছক ছিল না, কিন্তু একটা কোয়েশ্চেন তৈরি করেছিলাম, মানে সবটা বাইরেই চলে গেছে। হ্যাঁ, আমিও সেটাই বলে দিলাম যে তার কারণ হচ্ছে যে আমিও অনেকগুলো প্রশ্ন খুব অ্যাভয়েড করতে চাইছিলাম, মানে থাক না, ওগুলো বহুবার উত্তর দিয়ে ফেলেছি। যখন ওকে বললো যে আমি এত কিছু জানি না, বুঝি না, তো আমি ভাবলাম ঠিক আছে, আমি কিন্তু সত্যি এত কিছু জানি না, বুঝি না, আমিও কিছু জানি না অরিত্র। হ্যাঁ, বাস চেষ্টা চালিয়ে যাচ্ছে, চেষ্টা করতে করতে একটা পথে। তো যারা এই ক্রিয়েশনে আসতে চায়, কন্টেন্টে আসতে চায়, ডিজিটাল কাজ করতে চায়, মিডিয়াতে কাজ করতে চায়, নেক্সট জেনারেশন বা কিছু না, আমি বলবো না তুমি সবটা জানো, কিন্তু যেহেতু তুমি অনেকটা সময় কাজ করেছো, এখনো করছো, এক্সপিরিয়েন্সড অনেকটা, তুমি তাদের জন্য কি বলতে চাও? কারণ এটা তো খুব একটা সাস্টেন করার একটা জায়গা, লড়াই করার একটা জায়গা, এবং রোজ ওই যে বললে একটা ব্লকেজ এসে যায় ক্রিয়েট করতে করতে। তো যারা নেক্সট প্রজন্ম আসছে বা আসতে চায়, পড়াশোনা করছে মিডিয়া নিয়ে, কি বলতে চায় একটু বলে তো। প্রথম কথা, ক্রিয়েট করতে করতে ব্লকেজ আসে। ক্রিয়েটটা তুমি
করতে করতে বহু কিছু করতে করতে নিজের জন্য কোনো পরিচর্যা করছো না, তখন একটা ফ্যাটিক গ্লাভ ব্লকেজ আছে। ঠিক আছে, এইবার আসি পরের প্রজন্মের কথা। আমার রেডিও ক্যারিয়ারটা 17 বছরের, আর এই ডিজিটাল ক্যারিয়ারটা যদি সেটা কিছু হয়ে থাকে আদেও, সেটা 3 বছর। তা আমি এখন শিখছি রেডিও সম্পর্কে সামহাউ রেডিওর ক্ষেত্রে আমি যেটা দেখেছি, আমি যেটা মনে করি, সেটা হচ্ছে কমন সেন্স ইজ দ্য বিগেস্ট অ্যাসেট। এটা বোধহয় পৃথিবীর সব জায়গাতে, কিন্তু কমন সেন্স রেডিও ক্ষেত্রে এই জন্য বিগেস্ট অ্যাসেট বিকজ ইটস এ কমন ম্যান মিডিয়াম। একটা চায়ের দোকানে চলে, একটা ট্যাক্সিওয়ালার জন্য চলে, একটা স্টুডেন্ট, একটা অটো, ট্রেনে যে অনেকটা ট্রাভেল করে, সে রেডিও শুনতে আসে, ভীষণ সাধারণ মানুষের জন্য। তাই কমন সেন্সটা থাকা প্রয়োজন। যারা রেডিওতে আসতে চাও তারা পড়াশোনা করো, এটা বোধহয় সব প্ল্যাটফর্মের জন্যই মানে অ্যাপ্লিকেবল। তো এই ফান্ডাটা খুব পরিষ্কার, তুমি যা কনজিউম করবে অ্যাজ এ ক্রিয়েটার তুমি সেরকমই বানাবে। আর তুমি যদি কনস্ট্যান্টলি কিছু চিপ থ্রিলস যেগুলো সোশ্যাল মিডিয়াতে চলে, বা ওই একটা অখাদ্য কিছু জিনিস চলে যে সেগুলো সম্পর্কে, যেগুলো খুবই নিম্ন রুচি আমার কাছে, সেগুলো যদি কনজিউম করো তুমি অনেক কন্টেন্ট বানাবে। আর তুমি যদি চেষ্টা করো একটা অরিজিনাল কিছু তৈরি করার, তার জন্য তোমায় বিভিন্ন জায়গা থেকে মধু সংগ্রহ করতে হবে। সেই মধু নিজের মধ্যে দিয়ে প্রসেস করিয়ে আর একটা নতুন কিছু তৈরি করতে পারবে। সো রিড, রাইট, লিসেন, ওয়াচ, এই চারটে আমার মনে হয় যে কোনো ক্রিয়েটরের খুব ইম্পর্টেন্ট জায়গা। এটার মধ্যে কোনোটা কারোর হয়তো ওয়াচটা বেটার লাগবে, রিডটা একটু কম লাগবে, কারোর হয়তো লিসেনটা কম লাগবে, বেটার লাগবে দেন ওয়াচ। সো ইউ চুজ ইউর অ্যাড্রেস অ্যান্ড রাস্তা, যে তুমি কোথায় যেতে চাও। সেই স্বাধীনতা তোমায় ক্রিয়েটিভিটি দেয়। এটা তো বিজ্ঞান নয়, এটা যে ফর্মুলা 44 সবসময় কাজ করবে, 45ও কাজ করতে পারে, 46ও কাজ করতে পারে, আবার 2তেও হয়ে যেতে পারে। তো এবার সেইখান থেকে দাঁড়িয়ে নিজের ইতিহাস জানো, নিজে যে জায়গায় দাঁড়িয়ে আছো, যে সময় দাঁড়িয়ে আছো, সে যে অ্যাক্টিং এ যেতে চায়, তার উচিত তার আগেকার অ্যাক্টররা কি কাজ করেছেন, তার আগে যে লেগেসি গুলো রেখে গেছে সেগুলো জানা। যারা ক্রিয়েটার হিসেবে শুরু করেছে জার্নিটা, তাদের বক্তব্য, তাদের কাছে একটা বক্তব্য, তোমার অডিয়েন্স যারা, তারা কি খায়, কি শোনে, কি ভাবে, কোনটা তাদেরকে এফেক্ট করে, সেইটা নিয়ে তুমি চর্চা করো। তোমায় নিজের জন্য খাটতে হবে, নিজের ইমপ্রুভমেন্ট করো, সেটা তো আনএন্ডিং প্রসেস। আর কি, ভালোবাসো কাজটাকে, আমার মনে হয় নিজেকে ভালোবাসাটার অনেক রকম ম্যানিফেস্টেশন আছে, আমি ওটাতে খুব একটা বিশ্বাসী নই। নিজের উপর ভরসা রাখ, ভালোবাসাটা অনেক রকম হয়ে যেতে পারে, না অনেক সময় দেখেছি। হ্যাঁ, তো নিজের উপর ভরসা রাখো, চারিপাশটাকে অবজার্ভ করো, রিড, রাইট, লিসেন, ওয়াচ, এই চারটে আমার মনে হয় what is most important. থ্যাংক ইউ অরিন, থ্যাংক ইউ সো মাচ, আমারও ভালো লাগলো। তুমি আরো বলবে, লেখার মধ্যে থাকো, আমি এসএস ইচ্ছায় আছে, মানে তুমি ওই সামার ভ্যাকেশন নিয়ে এসে দিবে কিনা আমি জানি না, বুঝতে পারি সেটা সেরকম বইও আমরা পড়তেও পারি, লেখার উপর ডিপেন্ড করছে না। কি হতে পারে। আমার একটা খুব বিশ্বাস আছে, আমাদের চারিপাশে খুব রেগুলার জিনিসের মধ্যে ম্যাজিক লুকিয়ে আছে। পারফেক্ট, আমি বিশ্বাস করি। হ্যাঁ, তো এটা চারপাশে যা ঘটছে, চারপাশে যা ঘটছে, যা ইভেন্ট রয়েছে, মানুষ তাদের মন। অরিত্র গাঙ্গুলি, একদম ছক ভাঙা আড্ডা, নির্দিষ্ট কোনো গ্রামার স্ট্রাকচার কিছু ছিল না, কাঠামো ছিল না, কিন্তু একটা প্রাণ খোলা আড্ডা দিতে পেরেছি আজকে আমাদের পডকাস্টের প্ল্যাটফর্মে। ভালো লাগলো, এরকম প্রাণ খোলা মানুষ, এরকম ক্রিয়েটিভ মানুষ আমাদের প্ল্যাটফর্মে এলে আমরাও সম্মানিত বোধ করি, আমাদের আনন্দ লাগে, আমরা ভালোবাসি। আরো অনেক কাজ হোক, আরো অনেক ক্রিয়েশনস চলুক, আর হ্যাঁ, আর গরমটা একটু কম পড়ুক। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। অরিত্র গাঙ্গুলি আজকে আমাদের অতিথি ছিলেন। অনেক কথা হলো, অনেক কথা হলো না, যেগুলো হলো না তার জন্য হয়তো আরো একটা এপিসোড লাগবে, কিন্তু এরকম একজন সৃষ্টিশীল মানুষকে পেয়ে আমরা আনন্দিত, আমরা সম্মানিত, এবং আরো অনেক সৃষ্টিতে থাকো। তো আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমার অনেক শুভেচ্ছা রইল। আমাদের এই প্ল্যাটফর্ম আপনারা সাপোর্ট করুন, আমাদের সাথে থাকুন, আর এইভাবেই নতুন নতুন অতিথিদের আড্ডা আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো এই আশা।
ভালো থাকুন, আনন্দ থাকুন। নমস্কার।